তবে এর আগে আমরা চুম্বকত্বের কতগুলো ভিডিও আমরা আগে পোস্ট করেছি, মানে দুটো ভিডিও তো পোস্ট করা হয়ে গেছে আমার। এখানে আমরা এবার এই চুম্বকত্ব সম্পর্কিত, মানে এর পরেও তোর আরেকটা ভিডিও পাবি, তাহলে আমাদের এই চ্যাপ্টার এই সঙ্গে শেষ হবে। যাই হোক, এই চুম্বকত্ব সম্পর্কিত যে অংশটা তোরা পড়ছিস, এখানে অন্যতম একটা বিষয় হচ্ছে ভূচুম্বকত্ব। আজকে তোদের এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও হবে, একদমই ছোট। এই ভূচুম্বকত্ব সম্পর্কে আমরা সাময়িক কিছু জানবো। তোদের টেক্সট বইতে তোরা যখন পড়বি তখন দেখবি অনেক কিছু প্রয়োজনীয় ডায়াগ্রাম বা ফিগার বা ম্যাপ এই সমস্ত যেহেতু রিপ্রেজেন্ট করা আছে, তোরা ওটা সবাই রিডিং হিসাবে একবার পড়তে পারিস। যেটা এখানে অন্যতম প্রয়োজনীয় বিষয় সেইটাই হচ্ছে আমরা এখানে পড়ব। সবার আগে আমরা যদি পৃথিবীর কনস্ট্রাকশন দেখি, মানে বেসিক্যালি তোরা যখন সবাই 11-এ পড়তিস, মনে করে দেখ যে 11-এ পড়ার সময় তোরা আবর্তন বিজ্ঞান তোরা সবাই শিখেছিলি, বা বিওসি ঘূর্ণন তোরা সবাই শিখেছিলি। ঠিক সেরকম পৃথিবী যখন জন্মলগ্ন, যখন একটা গ্যাসীয় মাধ্যম ছিল, আস্তে আস্তে ওটা যখন হচ্ছে কঠিন হয়, সেক্ষেত্রে পৃথিবী তার অক্ষের চারিদিকে যখন ঘুরছে, অর্থাৎ আমরা সকলে জানি যে পৃথিবী তার অক্ষের চারিদিকে যে তল বরাবর, অর্থাৎ আমাদের যে গ্যালাক্সিটা রয়েছে, সূর্য এবং পৃথিবীকে সংযোগকারী যে তল, সেই তলের সাপেক্ষে পৃথিবী একটা আনত অবস্থা রয়েছে এবং সেটা কতটা কোণ করে আছে, 66.5 ডিগ্রি। বেসিক্যালি আমরা সবাই বাড়িতে যখন দেখবি সবাই গ্লোব দেখি, সেই গ্লোবটা দেখবি তোর হচ্ছে 66.5 ডিগ্রি কোণ করে রয়েছে, কাত করা থাকে। এবং এক্ষেত্রে পৃথিবী তার দুই মেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুই মেরুর সাপেক্ষে এটা আবর্তন করছে। এই আবর্তন করার সময় যখন যে সমস্ত ভারী পদার্থ বা কণাগুলো, সেটা হচ্ছে কেন্দ্রের দিকে চলে আসে এবং হালকা পদার্থ বা কণা সেটা আস্তে আস্তে দূরে সরে যায়। এবং তোরা সবাই দেখেছিলি যে আমাদের দুই মেরুতে, উত্তর মেরু আর মানে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দুই মেরুতে, উত্তর মেরু দক্ষিণ মেরু সামান্য একটু চাপা আর নিরক্ষীয় অঞ্চল একটু সামান্য স্থিত। এটা তোরা সবাই পড়েছিলি এবং সেক্ষেত্রে তোরা পড়েছিলি পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। যাই হোক, এখানটাতে আমার যেটা বক্তব্য, যেমন ধর তোরা যদি সবাই এইভাবে যদি একটা এক্সপেরিমেন্ট করিস যে একটা বালতিতে জল নিয়ে কিছু বালির কণা তোর উপর ফেলে দেওয়ার পর জলটাকে তোরা যদি হাত দিয়ে যদি ঘোরাস, তাহলে তোরা সবাই কী দেখতে পারবি? তোরা দেখতে পারবি যে ওই যে বালির কণাগুলো, সেগুলো সব এক জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে। অর্থাৎ ওই যে জলটা যখন ঘুরছে, ওখানে একটা শঙ্কু আকৃতির শেপ তৈরি হয়, সেই শঙ্কু আকৃতির শেপের ঠিক নিচে তোর হচ্ছে বালির কণাগুলো সব সঞ্চিত হচ্ছে। তার মানে জলের থেকে বালির কণাগুলো তোর হচ্ছে ভারী, তাহলে ওগুলো তাহলে তোর হচ্ছে মানে ঘনত্ব বেশি, ওগুলো তাহলে কী হচ্ছে, ওগুলো মাঝখানে কেন্দ্রের দিকে চলে আসছে। একই রকমভাবে আমরাও যদি ঠিক দেখি যে সমস্ত ভারী পদার্থ, বিশেষ করে লোহা বা কিছু, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র গঠনে পার্টিসিপেট করে। হ্যাঁ, এবার তোরা সবাই বলতে পারিস যে আমাদের পৃথিবীর উপর যে প্লেট থিওরি আমরা যেটা কনসিডার করি, যাই হোক, আমাদের পৃথিবীর যে সারফেসটা রয়েছে, সেই সারফেসের অভ্যন্তরে কিন্তু ম্যাগমা রয়েছে। এবার এই যে ম্যাগমা রয়েছে, এটা তরলায়িত, কিন্তু কোরের দিকে, সেই ম্যাগমা হোক বা যাই হোক, কোরের দিকটা কিন্তু ভারী পদার্থ দ্বারা গঠিত। এবং যেগুলো কিন্তু তোরা এর পরের দিন তোরা ভিডিওতে আমি দেখাবো, অয়স্চুম্বক, তিরস্চুম্বক, পরাচুম্বক, এরকম বিভিন্ন পদার্থ সম্পর্কে আলোচনা করবো। সেখানে তোরা হচ্ছে দেখতে পাবি অয়স্চুম্বক পদার্থ নর্মালি ওখানে রয়েছে। এই যে কনস্ট্রাকশনটা, পৃথিবীর কেন্দ্রকের যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন অনুযায়ী ওটা চৌম্বকীয় পদার্থ। আমরা নর্মালি যখন দিক ভ্রান্ত হয়ে যায়, কোনো একটা দিককে রিপ্রেজেন্ট করার জন্য আমরা সবাই দেখি কম্পাস ইউজ করি। সেই কম্পাসের যেটা উত্তর মেরু, সেটা থেকে আমরা সবাই বলি যে এই দিকটা হচ্ছে আমার উত্তর মেরু, কিন্তু অ্যাকচুয়ালি কম্পাসের কিন্তু যেটা উত্তর মেরু, ওটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তর সন্ধানী মেরু, আর যেটা দক্ষিণ মেরু সেটা দক্ষিণ সন্ধানী মেরু। ওটা কিন্তু এইভাবে ডিসক্রাইব করা হয়। বেসিক্যালি অ্যাকচুয়ালি তোদের মানে আমি যেটা বলতে চাইছি যে পৃথিবী যে কনস্ট্রাকশন তোরা যদি সবাই দেখিস, পৃথিবীর যেটা উত্তর মেরু আর পৃথিবীর যেটা দক্ষিণ মেরু, মানে এই সংযোগকারী যে রেখা যার সাপেক্ষে পৃথিবী আবর্তন করছে, এইটা কিন্তু ভৌগোলিক উত্তর মেরু বলা হয়, ভৌগোলিক দক্ষিণ মেরু বলা হয়। ঠিক আছে, পৃথিবী যে অক্ষের চারিদিকে আবর্তন করছে,
ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরু সংযোগকারী রেখার সাপেক্ষে এটা কিন্তু আবর্তন করছে। কিন্তু মানে পৃথিবীর যে ভূচৌম্বক, যেটা আমি বলছি, যে ভূচৌম্বকীয় উত্তর মেরু আর ভূচৌম্বকীয় দক্ষিণ মেরু কিন্তু ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরুর সাথে এক নয়। পৃথিবীর ভেতরকার যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনটা সামান্য একটু আলাদা। মানে পৃথিবীর যে কোর, কেন্দ্রকে যে অয়স্যম পথ দ্বারা গঠিত আমরা যেটা বলছি প্রকৃতির, সেই কোরটা হচ্ছে একটা চৌম্বক পদার্থ। বারবার আমি সে কথাই বলছি। আর এই যে চৌম্বক পদার্থ দ্বারা আমি বলছি, সেই হিসাবে পৃথিবীর কেন্দ্রকের গঠনটার ক্ষেত্রে একটা আমরা দণ্ডচুম্বক হিসাবে, কাল্পনিকভাবে একটা দণ্ডচুম্বক হিসাবে আমি ধরে নিতে পারি। আর তোদের একটা ছবিতে আমি এইভাবে একটা দণ্ডচুম্বক এখানে আমি এঁকেছি। এই জায়গাটা সবাই একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করবি। এটা কিন্তু খুবই লক্ষণীয় এবং বোঝার বিষয়। পৃথিবীর এই যে রেখাটা তোমরা দেখতে পাচ্ছিস, আমি নাম দিয়েছি এওবি। এই এওবি রেখাটা কিন্তু হচ্ছে পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরু। আমি এখানে লিখেছি ভৌগোলিক উত্তর মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু। এর সাপেক্ষে পৃথিবী কিন্তু রোটেট করছে। কিন্তু পৃথিবীর যে প্রকৃতই ভূচুম্বকীয় উত্তর মেরু আর ভূচুম্বকীয় দক্ষিণ মেরু, সেটা কিন্তু সামান্য একটু কাত হয়ে রয়েছে, এর সাথে প্রায় 11.5 ডিগ্রি কোণ করে আছে বর্তমানে 11.5 ডিগ্রি কোণ করে আছে। যত দিন যাচ্ছে এই কোণের মান আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা সময় কী হবে, এইটা পুরো এইভাবে রোটেট করে যাবে। সেটা পরে বলছি। তাহলে তোরা সবাই দেখতে পাচ্ছিস সিওডি, এই যে রেখাটা আমি দিয়েছি, এই রেখাটা কিন্তু আমার হচ্ছে ভূচুম্বকীয় উত্তর মেরু, ভূচুম্বকীয় দক্ষিণ মেরু। আর এই ভূচুম্বকীয় উত্তর আর ভূচুম্বকীয় দক্ষিণ মেরু যে সংযোগকারী যে রেখা, এটাকে দেখ ভেতরে আমি একটা যেন দণ্ডচুম্বক কাল্পনিকভাবে আমি এঁকেছি। এই দণ্ডচুম্বকটা তোরা সবাই লক্ষ্য করে দেখ, ভালো করে দেখ, যে সাইডে এস লিখেছি সেটা হচ্ছে আমার বাইরের দিকে ভূচুম্বকীয় উত্তর মেরু, আর দণ্ডচুম্বকের যেটা দক্ষিণ উত্তর মেরু সেটা কিন্তু আমার ভূচুম্বকীয় দক্ষিণ মেরু। এটা কিন্তু সবাই একটু মাথায় রাখবে। যে দণ্ডচুম্বকটা আমি এখানে কল্পনা করছি, সেই দণ্ডচুম্বকের যেটা উত্তর মেরু সেটা হচ্ছে ভূচুম্বকীয় দক্ষিণ প্রান্ত, আর সেটা দক্ষিণ মেরু হিসেবে চিহ্নিত করা হয়। আর যেটা দক্ষিণ মেরু সেটাকে উত্তর মেরু হিসেবে চিহ্নিত করা হয়, উল্টো হিসেবে চিহ্নিত করা হয়। কীরকম একটু বুঝে নে। এই দেখ, তোরা সবাই কী জানিস, দণ্ডচুম্বকের ক্ষেত্রে উত্তর মেরু থেকে বলরেখাগুলো বের হয়, দক্ষিণ মেরুতে প্রবেশ করে। ঠিক আছে, আমি এই ভেতরকার দণ্ডচুম্বক হিসাবে দেখ আমি বলরেখাগুলোকে এঁকেছি, আর উত্তর মেরু থেকে বের হচ্ছে, দক্ষিণ মেরু থেকে প্রবেশ করছে। কিন্তু বাহ্যিকভাবে দেখলে কী মনে হবে বলতো? বাহ্যিকভাবে দেখলে মনে হবে ভূচুম্বকীয় দক্ষিণ মেরু থেকে বলরেখাগুলো বের হচ্ছে, আর ভূচুম্বকীয় উত্তর মেরুতে বলরেখাগুলো প্রবেশ করছে। আমরা জানি দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বলরেখাগুলো বিস্তৃত হয়, কিন্তু ভূচুম্বকীয় উত্তর মেরু থেকে ভূচুম্বকীয় দক্ষিণ মেরু থেকে বলরেখাগুলো বিস্তৃত নয়, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে বিস্তৃত নয়, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু থেকে বিস্তৃত হচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু উল্টো হিসেবে ধরা হচ্ছে। কিন্তু যদি আমি প্রকৃত ভেতরকার কনস্ট্রাকশনে দেখি, তাহলে সেই হিসাবে কিন্তু সঠিকই আছে। আচ্ছা, এই যে রেখাটা আমি এঁকেছি, এই রেখাটা হচ্ছে আমার ভৌগোলিক নিরক্ষরেখা, আর এই যে রেখাটা আমি এঁকেছি এটা হচ্ছে ভূচুম্বকীয় নিরক্ষরেখা। ঠিক আছে, এখানে যদি এটা 11.5 ডিগ্রি কোণ করে থাকে, অবভিয়াসলি তাহলে এদের দুজনের মধ্যেকার কোণও 11.5 ডিগ্রি হবে। এইবার তোদের এখানে সবাইকে যেটা বুঝতে হবে, ঠান্ডা মাথায় এটা বুঝবি সকলে, যে আমি যদি পৃথিবীর এওবি যে রেখাটা আমার আছে, এই এওবি রেখা বরাবর যদি আমি এখানে পৃথিবী যদি কেটে ফেলি, পৃথিবীটা কেমন দেখতে? একটা গোলক। এবার এই গোলকটার যেটা তো হচ্ছে এওবি যে রেখাটা রয়েছে, তুই এই রেখা বরাবর এটা কেটে ফেল, কাটলে দেখ তাহলে তোদের পৃথিবীর দুটো তল হচ্ছে, এই তলটাও সমতল, এই তলটাও সমতল। এই যে তোরা দুটো তল পাচ্ছিস, একটা তরমুজ হিসেবে কল্পনা করো, এই তরমুজটা তোরা কেটে ফেলবি, এবার তোদের দুটো টুকরো হচ্ছে, এই তলগুলো দেখ সমতল। এই সমতলগুলোকে তাহলে আমি কী বলছি? এগুলি তাহলে আমি বলবো হচ্ছে, দেখ আমি লিখে দিয়েছি ভৌগোলিক মধ্যতল। অর্থাৎ এওবি সংযোগকারী যে রেখাটা, এই রেখা বরাবর যদি আমি এটা কেটে ফেলি, তাহলে এটা হচ্ছে যে তলটা আমি পাবো, বৃত্তাকার অবশ্যই তলটা হবে, সেই তলটাকে তাহলে আমি কী বলছি? ভৌগোলিক মধ্যতল। তোরা যদি সিওডি এই বরাবর তোরা যদি এটাকে কেটে ফেলিস, মানে এই রেখাটা বরাবর যদি এটা কাটিস, তাহলে এখানে তাহলে দুটো টুকরো হওয়ার কথা। তাহলে সেক্ষেত্রে যে তলগুলো আমি পাবো, তাহলে সেগুলো আমি কী বলবো? ভূচুম্বকীয় মধ্যতল। দেখ সেটা আমি ভূচুম্বকীয় মধ্যতল। তাহলে এই যে তোরা এই বরাবর তল তোরা পাচ্ছিস আমার হাত, ভৌগোলিক মধ্যতল,
আর এই বরাবর আমি যখন কাটলাম, এই বরাবর যখন সিওডি বরাবর কাটলাম, এটা হচ্ছে আমার ভূচুম্বকীয় মধ্যতল। তাহলে এই দুটো তলের মধ্যেকার যে কোণটা তোরা পাচ্ছিস, এই কোণটাকে দেখ আমি লিখে দিচ্ছি চ্যুতি বা বিচ্যুতি কোণ, এবং এটাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়। এই ডেল্টার মানটা কিন্তু এখন বলছি এখানে 11.5 ডিগ্রি কাছাকাছি। যেটা বলছিলাম, এখানটাতে এই যে দণ্ডচুম্বকটা তোরা দেখতে পাচ্ছিস, এটা দক্ষিণ মেরু, এটা হচ্ছে উত্তর মেরু। যখন এটা আস্তে আস্তে ঘুরবে, ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি প্রতিটা মুহূর্তে এটা তোর হচ্ছে কাত হচ্ছে, কাত হতে হতে একটা সময় যখন এরকম সিচুয়েশন অ্যারাইজ করবে, তখন বিপরীত আকর্ষণের জন্য এটা পুরোটা উল্টে যাবে। এখনও বিজ্ঞানীরা মনে করেন এখনও পর্যন্ত পৃথিবীতে এরকম 171 বার রোটেশন হয়ে গেছে। আর আমরা সবাই যে বেঁচে আছি, লাস্ট রোটেশনটা প্রায় 10,000 বছর আগে হয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি, পৃথিবীতে তোদের কিন্তু মানে যে ধ্বংসলীলা সেটা কিন্তু আবার হবেই, মানে পৃথিবীর অভ্যন্তরীণ চৌম্বক ক্ষেত্রীয় গঠনের জন্য। ঠিক আছে, লাস্ট যেটা হয়েছিল সেটা প্রায় 10,000 বছর আগে হয়েছিল। অলরেডি 171 বারের রোটেশন হয়ে গেছে। ফার্দার তোর হচ্ছে ইন ফিউচার এরকম আরও রোটেশন কিন্তু হবে, মানে তখন প্রলয় আসবে। আচ্ছা, তাহলে আমি তোদের যেটা বলছি, এই যে আমার ভৌগোলিক মধ্যতল আর ভূচুম্বকীয় মধ্যতল, এই দুটো তলের মধ্যতলে যে কোণ আমার এখন 11.5 ডিগ্রি রয়েছে, এই কোণটার মান কিন্তু আস্তে আস্তে বাড়ছে প্রতিনিয়ত। ঠিক আছে, এবং সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য দেখ আমি দুটো তলকে রিপ্রেজেন্ট করছি। এই দুটো তলকে দেখ মধ্যেকার যে কোণ ডেল্টা দিয়ে প্রকাশ করেছি, এই ডেল্টাকে আমি বলছি বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। ঠিক আছে, এটা কিন্তু যদি চাওয়া হয় বিচ্যুতি বা চ্যুতি কোণ কী। এইবার আমরা আরেকটা কোণ শিখবো, সেটা হচ্ছে বিনতি কোণ। বিনতি কোণ কীরকম? তোরা যদি একটা সূচি চুম্বক নিস, তোরা সবাই জানি সূচি চুম্বক কি, লিডল ম্যাগনেট যেটা বলা হয়। তো এটা সূচি চুম্বক নিস, সেই সূচি চুম্বককে তোরা যদি এই ভৌগোলিক নিরক্ষরেখা বরাবর নয়, চুম্বকী নিরক্ষরেখা বরাবর তোরা যদি এখানে এটাকে বেঁধে যদি ঝুলিয়ে দিস, মানে ভূমি সামনে যদি ঝুলিয়ে দিস, তাহলে দেখবি এটা এরকম অনুভূমি হয়ে ঝুলে রয়েছে। কোথায় রয়েছে আমি বলছি, এই ভৌগোলিক নিরক্ষরেখা বরাবর। ঠিক আছে, এই ভূমি নিরক্ষরেখা বরাবর যদি আমি এখানে ঝুলিয়ে দিই, তাহলে এটা দেখবো ভূমির সাথে এটা অনুভূমি রয়েছে। কিন্তু যত আমি এখান থেকে আস্তে আস্তে সরতে সরতে আমার ভূচুম্বকীয় উত্তর মেরুর দিকে বা ভূচুম্বকীয় দক্ষিণ মেরুর দিকে আমি যাব, তত দেখতে পাবো যে আমার ওই দণ্ডচুম্বকটা যেটা বা সূচিচুম্বক যেটা রয়েছে, সেটাকে আমি যেটা বেঁধে ঝুলিয়ে দিচ্ছি, সেটা কিন্তু ভূমির সাথে আর অনুভূমি থাকবে না। ওটা তাহলে কী হবে, অনুভূমিক দিকের সাথে সামান্য বেন্ট হবে আস্তে আস্তে। তুই যদি নিরক্ষীয় অঞ্চল থেকে, মানে এই নিরক্ষীয় অঞ্চল থেকে তুই যত উত্তর মেরুর দিকে যাবি, যত আস্তে আস্তে এগোচ্ছিস, তত দেখবি ভূমির সাপেক্ষে এটা অনুভূমিক থাকবে না। অনুভূমিক না থেকে এটা আস্তে আস্তে তোর হচ্ছে এরকম বেন্ট হচ্ছে, হতে হতে একদম উত্তর মেরু যখন পৌঁছাবো, তখন দেখা যাবে যে এই দণ্ডচুম্বকটা একদম পুরো খাড়াভাবে রয়েছে, এবং এটার একটা প্রান্ত ভূমির দিকে রয়েছে, একটা হচ্ছে আকাশের দিকে রয়েছে। মানে আমি যদি আমাদের একদম উত্তর মেরুতে যদি আমি যাই, ভৌগোলিক ভূচুম্বকীয় উত্তর মেরুতে যাই, তাহলে সেখানে গিয়ে দেখবো যে যখন এটা দণ্ডচুম্বকে বেড়ে ঝুলিয়ে দেবো, তখন দেখবো সেটা এইভাবে উলম্ব হয়ে রয়েছে। একই রকম যদি দক্ষিণ মেরুতে যাই, তাহলে কিন্তু এইভাবে উলম্ব হয়ে রয়েছে। ঠিক আছে, তার মানে কি, তার মানে অনুভূমিক দেখ দিকের সাথে এটা দেখ, যত আমি নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমি মেরুর দিকে যাচ্ছি, তত দেখ এটা কিন্তু আর অনুভূমিক থাকছে, এটা দেখ সামান্য বেঁকে আছে। এইখানে একটা কোণ তৈরি হচ্ছে, মানে অনুভূমিক দিকের সাথে চুম্বকটা একটা কোণ তৈরি করছে। এই যে কোণটা তৈরি করছে, এই কোণটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে থিটা দিয়ে এটাকে তোরা প্রকাশ করছিস, এইটাই হচ্ছে কিন্তু আমাদের বিনতি কোণ। বিনতি কোণ বা নতিকোণ বলা হয়। ঠিক আছে, আমরা এই বিনতি কোণের সাপেক্ষে যে কোনো একটা স্থানে, ধর কলকাতা যদি আমি বিনতি কোণ দেখি, তাহলে যেটা আমার ধর যদি জানা থাকে, তাহলে সেই বিনতি কোণের সাপেক্ষে আমি ওখানকার অনুভূমিক দিক বরাবর চৌম্বক ক্ষেত্র আর উলম্ব দিক বরাবর চৌম্বক ক্ষেত্র আমি মেজার করতে পারি। বিশেষ করে তোদের এই অনুভূমিক অংশটাই কাজে লাগে, উলম্ব অংশ সেরকম কাজে লাগে না, তবুও আমরা মেজার করে রাখতে পারি। ঠিক আছে, সেইটাকে আঁকার জন্য আমি তাহলে কী করেছি, দেখ এখানটাতে এই ও থেকে এ পর্যন্ত এই রেখাটা নিয়ে আমি যে তলটা গেছি, সেটা হচ্ছে আমাদের ভৌগোলিক মধ্যতল। আর ও থেকে সি পর্যন্ত এই রেখাটি আমি যেটা গেছিলাম, সেটা হচ্ছে দেখ এই যে এটা গেছি ও সি, ভূচুম্বকীয় আমার মধ্যতল। এদের মধ্যে কোণ ছিল ডেল্টা, কিন্তু আমি এবার এই যে থিটা কোণটা নিয়ে যেটা আমি আলোচনা করবো, সেটা হচ্ছে এই ওসি তল, মানে ভূচুম্বকীয় তল নিয়ে আমি, মানে ভূচুম্বকীয় মধ্যতলটা নিয়ে আমি আলোচনা করবো। মানে এই তলটাকে আমি এখানে আরেকবার এঁকেছি, নিচে এঁকেছি। এখানে আঁকার পরে এইটা হচ্ছে ওসিটা হচ্ছে আমার অনুভূমিক দিক, আর এটা হচ্ছে আমার উলম্ব দিক। এর সাথে মানে এই অনুভূমিক দিকের সাথে ধরে নিচ্ছি আমি যেটা বললাম যে চুম্বকটা অনুভূমিক থাকে, ওটা সামান্য বেন্ট হয়ে যায়,
তাহলে দেখ এটা একটু সামান্য বেন্ট হয়ে গেছে, মানে ধর এই নিচের দিকে দেখে গেছে। কতটা কোণ করছে দেখেন, থিটা কোণ করছে। তাহলে যখন থিটা কোণ করছে, আমি এই চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখ যেটা রয়েছে, যেটা থিটা কোণ রয়েছে, এইটা দেখ আমি দুটো অংশ করতে পারি। একটা বিভি, মানে এখানে বি সাবস্ক্রিপ্টে ভি মানে হচ্ছে ভার্টিক্যাল, মানে উলম্ব উপাংশ, আর বিএইচ মানে হরিজন্টাল বা অনুভূমিক উপাংশ। একটা হচ্ছে বিএইচ আমার অনুভূমিক উপাংশ, একটা হচ্ছে বিভি হচ্ছে আমার উলম্ব উপাংশ। এই যে অনুভূমিক উপাংশ আর এই যে উলম্ব উপাংশ তারা পাচ্ছি, সেটা তারা অ্যাকচুয়ালি কার উপাংশ? তাহলে দেখে আমার চৌম্বক ক্ষেত্র বি এর উপাংশ। তাহলে এই বি এর উপাংশকে যদি আমি বিএইচ আর বিভি যদি আমি দুটো উপাংশে ভাঙি, তাহলে যেটা অনুভূমিক দিক বরাবর সেই দিক তার সাথে থিটা কোণটা রয়েছে, তাহলে বিএইচটা তাহলে আমার কী হবে, বি এর কস থিটা হবে। কারণ এখানে যদি আমরা সম্পর্কিত যদি কল্পনা করি, তাহলে ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, মানে বিএইচ বাই বি সমান কস থিটা, তাহলে বিএইচ সমান বি কস থিটা। আর বিভি সমান তাহলে আমি কী পাবো, বি সাইন থিটা পাবো। দেখ সেটা আমি দেখেছি, বিভি সমান বি সাইন থিটা আর বিএইচ সমান বি কস থিটা। এইবার আমি যদি এইটুকু অনুপাত করি, তাহলে বিভি বাই বিএইচ যদি আমি করি, তাহলে দেখ আমার বিভি কেটে যাচ্ছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা। তার মানে আমি দেখ এখানে পাচ্ছি কি, আমি এখানে পাচ্ছি দেখ বিভি সমান বিএইচ ট্যান থিটা, মানে ভার্টিক্যাল উপাংশ মানে উলম্ব উপাংশ আর অনুভূমিক উপাংশের মধ্যেকার সম্পর্ক আমি তাহলে পেয়ে যাচ্ছি। তাহলে সেটা কত পাচ্ছি আমি দেখ, বিভি সমান বিএইচ ট্যান থিটা। অঙ্ক করতে গেলে কাজে লাগে এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও এই দুটো উপাংশকে যদি আমি স্কোয়ার করে যদি আমি যোগ করে দিই, তাহলে তো আমি নর্মালি তো হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রে বি এর মানটা পেয়ে যাবো, কারণ এটা সমকোণী তৈরি হচ্ছে। তাহলে এই যে তোরা উপাংশগুলো দেখবি, বিশেষ করে অনুভূমিক উপাংশ এখানে কাজে লাগে। তার মানে এখানে আমরা কি শিখলাম, বিচ্যুতি বা চ্যুতিকোণ, বিনতিকোণ আর অনুভূমিক উপাংশ, চুম্বকীয় মধ্যতল, ভূচুম্বকীয় মধ্যতল, ভৌগোলিক মধ্যতল, এইগুলো তাহলে আমরা সবাই শিখলাম। নেক্সট, এইবার আমরা তাহলে একটা জিনিস শিখলাম, পৃথিবীর যদি বাহ্যিকভাবে যদি আমরা দেখি, তাহলে পৃথিবীর ক্ষেত্রে বলরেখাগুলো দক্ষিণ মেরু থেকে নির্গত হয়ে উত্তর মেরুতে প্রবেশ করছে, যেটা কিন্তু আমি শেখালাম পৃথিবীর বাইরে দেখে মনে হচ্ছে। তাহলে এই দেখ, এইটা হচ্ছে আমার দক্ষিণ মেরু, ভূচুম্বকীয় দক্ষিণ মেরু, এখান থেকে দেখ বলরেখাগুলো বের হচ্ছে আর উত্তর মেরু দিকে প্রবেশ করছে। আমি পাশে তোদের হচ্ছে বর্তমানে তোদের এখন প্র্যাকটিক্যাল আর নেই, মানে প্রিভিয়াস যে সিলেবাসটা ছিল সেই প্রিভিয়াস সিলেবাসে তখন তোদের ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করতে হতো, দণ্ডচুম্বক নিয়ে বলরেখাগুলো আঁকতে হতো এবং উদাসীন বিন্দু বের করতে হতো। এইবার ওই প্র্যাকটিক্যালটা তোদের নেই বর্তমানে, তবু তোদের হচ্ছে সবার টেক্সট বইতে ছবিটা আঁকা আছে, সেই ছবি দিয়ে তোরা সবাই একটা আইডিয়া করতে পারিস যে পৃথিবীর বলরেখাগুলো কোন দিক বরাবর, কোথায় কোন দিক বরাবর রয়েছে। কোনো একটা যদি দণ্ডচুম্বককে আমি ওই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, তাহলে সেগুলো বলরেখা কেমন হবে। আর কোনো স্থানে যদি পৃথিবীর যে চৌম্বক বলরেখা আর দণ্ডচুম্বকের যে চৌম্বক বলরেখা সেগুলো যদি বিপরীত অভিমুখে হয়, তাহলে সেখানে আমরা উদাসীন বিন্দু পাই বা নিউট্রাল পয়েন্ট পাই। মানে অ্যাকচুয়ালি কি, ওখানে তাহলে আমরা কোনো রকম চৌম্বক ক্ষেত্রের জন্য কোনো আকর্ষণ ও বিকর্ষণ আমরা অনুভব করবো না। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলতে চাইছি, ওখানে যদি তোরা কোনো দণ্ডচুম্বককে তোরা বেঁধে ঝুলিয়ে দিস, তাহলে সেটা উত্তর দক্ষিণমুখী করে থাকবে না, ওটা অ্যাডাপ্টিভ যে কোনো অভিমুখে থাকতে পারে, বিশেষ করে পূর্ব পশ্চিম বরাবরই থাকে। ঠিক আছে, তাহলে তোরা সকলে দেখ, আমি এই হিসাবে তাহলে তোদের দুটো ছবি আমি এখানে এঁকে দেখাচ্ছি। প্রথমত দেখ, আমি লিখেছি ভূচৌম্বক ক্ষেত্রে দণ্ডচুম্বকের বলরেখার বিন্যাস। ঠিক আছে, এই সেক্ষেত্রে যে বিন্যাসটা করছি, প্রথমে কী করেছি দেখ, আমি লিখেছি যখন উত্তর মেরু উত্তরমুখী, উত্তর মেরু উত্তরমুখী মানে হচ্ছে এখানে দণ্ডচুম্বকের উত্তর মেরু যখন পৃথিবীর উত্তরমুখী অবস্থায় রয়েছে। পৃথিবীর যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বোঝানোর আমি ছোটো একটা ম্যাপ এখানে এঁকে দিয়েছি দেখ, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, মানে উপরটা হচ্ছে নর্থ, নিচেটা হচ্ছে সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে উত্তর দিকে মুখ করে আমি দণ্ডচুম্বকের উত্তর মেরু বসিয়েছি। এইবার তোরা সবাই কী জানিস, কোনো দণ্ডচুম্বকের ক্ষেত্রে যে বর্ণটাগুলো, সেই বর্ণগুলো উত্তর মেরু থেকে বের হয় দক্ষিণ মেরুতে প্রবেশ করে। এখানে ঠিক দেখ উত্তর মেরুতে বের হয়েছে, দক্ষিণ মেরুতে প্রবেশ করেছে, বা কিছু বর্ণ এখানে থেকে উত্তর মেরুতে বের হলো, বেরিয়ে অন্য কোনো দণ্ডচুম্বকের দক্ষিণ মেরুতে প্রবেশ করেছে, বা অন্য কোনো দণ্ডচুম্বক বা অন্য কোথা থেকে বর্ণগুলো বের হয়ে সেগুলো হচ্ছে এই দক্ষিণ মেরুতে প্রবেশ করছে। দেখ সেটা আমি এখানে এঁকে দিয়েছি। আর এই সাইডটাকে আমি দুটো করে রেখা এঁকেছি, এখানে আরও ঘন সন্নিবিষ্ট ছবি আঁকা উচিত ছিল, কিন্তু যদি ছবিটা হেভি হয়ে যাবে বলে সেটা তোর হচ্ছে এত কম সংখ্যক বড় রেখে গেছি। এই যে বর্ণগুলো তোর হচ্ছে দেখতে পাচ্ছিস, দেখ আমি এখানে দুটো ক্রস চিহ্ন দিচ্ছি, এখানে আর এখানে। এই ক্রস চিহ্নের জায়গা দুটোয় এই বর্ণগুলো, এই দণ্ডচুম্বকের বর্ণগুলো এই দিকে অভিমুখে রয়েছে, আর পৃথিবীর বর্ণগুলো দেখ এই দিকে অভিমুখে রয়েছে। কারণ পৃথিবীর ক্ষেত্রে বর্ণগুলো তাহলে কী হয়, পৃথিবীর বাইরে দক্ষিণ থেকে উত্তর অভিমুখে বর্ণগুলো থাকে, দক্ষিণ থেকে উত্তর অভিমুখে থাকবে, সেটাই জায়গায় আমি এঁকেছি। তাহলে দেখ এই অঞ্চলটা মানে এখানে আর এখানে দণ্ডচুম্বকের বলরেখা
আর পৃথিবীর নিজস্ব বলরেখা বিপরীত অভিমুখী, ফলে এই অঞ্চলটাতে কোনো রকম লব্ধি বলরেখা আমরা পাবো না, মানে লব্ধি এখানে কোনো চৌম্বক ক্ষেত্র নেই, তার মানে এই অঞ্চলটা হচ্ছে আমার উদাসীন বিন্দু। ঠিক আছে, এইবার তোদের অঙ্ক দেওয়া হয় যে এই যে উদাসীন বিন্দু ওই অঞ্চলের চৌম্বক ক্ষেত্রের মান বের করবো কী করে। হ্যাঁ, অবশ্যই ওখানে চৌম্বক ক্ষেত্রের মান তোরা বলতে পারছিস যে স্যার ওখানে তো কোনো চৌম্বক ক্ষেত্রই নেই, কিন্তু আমি যদি কল্পনা করি দণ্ড চুম্বকের জন্য তো ওখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, বা পৃথিবীর জন্য তো ওখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে আমি যদি আলাদাভাবে শুধু দণ্ড চুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্র যদি বের করি, সেটা বের করবো কী করে। তোদের দুদিন আগে মানে গত দিনের তার আগের দিনের ভিডিওতে সম্ভবত আমি তোদেরকে দেখিয়েছিলাম যে একটা দণ্ড চুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের সমীকরণ। আমি সেটা করে দেখাচ্ছি না, আমি তো সেটা করেছিলাম, সেটাকে বোঝানো যায়। দেখ আমি এখানে দণ্ডচুম্বক এঁকেছি, এই দণ্ডচুম্বকের এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, সেই লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু ধরা নিয়েছি, এটা নিয়েছি, এই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মান বের করেছিলাম। আমরা জানি উত্তর মেরুর জন্য বলরেখাগুলি দ্বারা হচ্ছে কী হবে, বাড়ি দিকে বেরিয়ে যাবে, দক্ষিণ মেরুর জন্য বলরেখাগুলো ওদিকে প্রবেশ করবে, এই অভিমুখ আর এই অভিমুখে দুটো লব্ধি দ্বারা হচ্ছে দেখ আমার এটা আর এই বিবরণ পেয়েছে চৌম্বক ক্ষেত্র পেয়েছিলাম। তোরা এই দণ্ডচুম্বকটাকে তোরা হচ্ছে এখানে বসার দ্বারা তোরা দেখ এই দেখ লম্ব সমদ্বিখণ্ডক বলা হচ্ছে, মানে এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, তোরা হচ্ছে এখানে বের করতে পারিস, এখানে বের করিস, নিচে বের করিস, তাহলে দেখ এখানে বা এখানে তোর বোঝানো হচ্ছে। অর্থাৎ দণ্ডচুম্বকের লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত যে কোনো বিন্দু, এই দূরত্বকে আমি ধরছি ডি দূরত্ব, এখানে ডি ধরেছি, আর উত্তর ও দক্ষিণের মধ্যে দূরত্ব 12 ধরেছি। এটা ক্যালকুলেশন করার পরে তোরা সবাই চৌম্বক ক্ষেত্রে মান পেয়েছি, বি সমান্তরাল কী পেয়েছি, μ0/4π PM, PM মানে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, PM বাই ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু 3/2। এটা তো চৌম্বক ক্ষেত্রে মান পেয়েছে, বা চৌম্বক প্রাবল্য এইচ পেয়েছি তোরা কি, PM বাই ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার হোল টু 3/2। তাহলে দেখ এই সমীকরণ থেকে ডাইরেক্ট আমি এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারছি, এখানটা উদাসীন বিন্দু। তাহলে আমি বলতে পারি যে উদাসীন বিন্দুর অঞ্চলে আমার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান বা দণ্ডচুম্বকের চৌম্বক ক্ষেত্রের মান কত আছে সেটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, প্রকৃতই যদি দেখা যায় যে এই দণ্ডচুম্বকের থেকে এই দূরত্বটা ডি দূরত্বটা যদি খুব বেশি হয়, দণ্ডচুম্বকের যে সাইজ তার থেকে, মানে এই 12 থেকে ডি যদি খুব বড় হয়, তাহলে এই দুটো সমীকরণের যে নতুন রূপান্তর পাই, তাহলে বি সমান আছে μ0/4π PM/dq বা এইচ সমান PM/dq। দেখ সেটা আমি লিখে দিচ্ছি। নেক্সট, তাহলে এটা আমরা কী শিখলাম, উত্তর মেরুকে যখন আমি উত্তরমুখী করে রাখছি, পরের ছবিটা দেখ আমি লিখছি যখন দক্ষিণ মেরুকে উত্তরমুখী করে রাখবো, তাহলে এই যে আমি এখানে ম্যাপ এঁকে দিয়েছি, এদিকটা হচ্ছে উত্তর, নিচে দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তার মানে এখানে বড় করে হচ্ছে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাবে, দেখ সেটা লিখেছি। তাহলে কি পৃথিবীর জন্য দক্ষিণ থেকে উত্তর দিকে আমার বড় রয়েছে। আর দণ্ডচুম্বকটাকে আমি এবার এই দক্ষিণ মেরুটাকে আমি উপর দিকে রেখেছি, উত্তর মেরু নিচের দিকে রেখেছি, ফলে কি হচ্ছে এর যে বড়রেখাগুলো উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করছে ঠিকই, কিন্তু একটা রিজিয়ান, এই রিজিয়ানে তারা তোরা দেখ আলটিমেট কোনো রকম তোরা হচ্ছে বড়রেখা পাচ্ছিস না, মানে এই রিজিয়ান বা এই রিজিয়ান মানে ওর অক্ষে উপস্থিত এই বিন্দুগুলো তারা দেখ তোরা কোনো রকম বড়রেখা পাচ্ছিস না। যদি তোরা নিজেরা রাফলি আঁকিস বা বইতে ভালো করে যদি বেশি করে বড়রেখা দিয়ে যদি তোকে দেখিস, তাহলে দেখবি এই অঞ্চলে কোনো রকম বড়রেখা নেই। তার মানে হচ্ছে ওই দুটো অঞ্চলের আমার দণ্ডচুম্বকের জন্য যে চৌম্বক ক্ষেত্র আর পৃথিবীর বড়রেখার জন্য যে চৌম্বক ক্ষেত্র, সেই দুটো ক্যান্সেল আউট করে যাচ্ছে। তাহলে এখানেও ঠিক সেরকম আগের মধ্যে আমরা কি ওখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারি না, পারি। তাহলে দেখ তো এই যে আমি একটা ডটের দিয়ে একটা রেখা এঁকেছি, এই রেখার তাহলে সবাই দেখ এই দণ্ডচুম্বকের প্রধান অক্ষ, আর এই দণ্ডচুম্বক যদি প্রধান অক্ষ হয় তাহলে দেখ সেটা আমি এঁকেছি। আঁকার পরে আমার দণ্ডচুম্বকের অক্ষের উপস্থিত যে কোনো বিন্দু চৌম্বক ক্ষেত্রের মান বি বা প্রাবল্য এইচ দেখ আমরা বের করতে শিখেছি, মানে আমরা আগে করে রেখেছি। বি আমার পেয়েছি μ0/4π 2pm/d বাই ডি স্কয়ার মাইনাস এল স্কয়ার হোল স্কোয়ার, ঠিক আছে। বা এইচ মান পেয়েছিলাম 2pm/d ডি স্কয়ার মাইনাস এল স্কয়ার তার হোল স্কোয়ার, এটা পেয়েছিলাম। এখানেও ঠিক সেরকম একই রকম, যদি আমার ডি এর মান যদি এর থেকে যদি খুব বেশি হয়, মানে দণ্ডচুম্বক যা দূরে তার থেকে যদি দূরত্বটা অনেক বেশি হয়, তাহলে ওই একই রকমভাবে আমরা এটাকে মানে উপেক্ষা করতে পারি। তাহলে প্রথম সমীকরণ থেকে পাচ্ছি μ0/4π 2pm/dq, আর এই সমান্তরাল কত পাচ্ছি 2pm/dq। আজ তোদের এইটুকুই এই ভিডিওতে আমি আলোচনা করলাম। এরপরে তোদের হচ্ছে আর একটা ভিডিও যদি আমি দেবো তখন তাহলে তোদের হচ্ছে এই চুম্বকত্ব প্রশ্নটা শেষ হবে নেক্সট।